করেছেন এবং এটি বলতে পারেন যে সিরিজ একটা স্টোরি। সম্ভবত 8 পর্বে এটি প্রকাশিত হবে। আজকে আমরা ইতিমধ্যে প্রথম পর্ব পেয়েছি। এই প্রথম পর্বে তিনি কি বলেছেন আমরা সেটি দেখব, আমরা সবাই মিলে দেখব। দর্শক, আপনি, আমি, আমরা ইনসাইড স্টোরিটা আরেকবার। এটা যে কোনো ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল না। এই পাঠ বাংলাদেশ যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, এই পাঠ চর্চা হতেই থাকবে। আপনারা নিশ্চয়ই নবাব সিরাজদৌল্লার পাঠ এখনো ভোলেননি বা পাঠ বন্ধ করেননি। পৃথিবী যতদিন থাকবে ততদিন নবাবের পতনের সেই ষড়যন্ত্রের কাহিনী সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে। ঠিক শেখ হাসিনা পতনের ষড়যন্ত্রের যে কাহিনী, সেই কাহিনীও আজীবন চর্চা হবে। আমরা সেই চর্চায় ঢুকতে চাই। চলুন। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে যা ঘটেছিল তা কেবল একটি অভ্যুত্থান ছিল না, বরং এর পেছনে ছিল পর্দার আড়ালের কিছু অভাবনীয় পরিকল্পনা। শেখ হাসিনা সরকারের পতন কি কেবল ছাত্রদের আন্দোলন ছিল, নাকি এর পেছনে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি কৌশলগত অবস্থান ছিল? উত্তর পূর্ব ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের একটি চাঞ্চল্যকর প্রতিবেদনের আলোকে আমরা বিশ্লেষণ করব সেই সিক্রেট রোল বা গোপন ভূমিকা সম্পর্কে। প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, শেখ হাসিনার পতন কোনো আকস্মিক ঘটনা ছিল না। যখন ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে, তখন সরকারের ভেতরে ভাঙ্গন ধরতে শুরু করেছিল। নর্থ ইস্ট নিউজ দাবি করছে সেনাবাহিনীর একটি অংশ এবং ডিজিএফআই এর বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা পর্দার আড়াল থেকে এমন এক পরিস্থিতি তৈরি করেছিলেন যাতে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন বুঝতে পারলেন যে দেশের সাধারণ মানুষ এবং নিম্ন স্তরের সেনা সদস্যরা সরাসরি জনগণের ওপর গুলি চালানোর বিরুদ্ধে, তখন থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে। কিন্তু এর পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করেছিল ডিজিএফআই এর কিছু গোপন মুভমেন্ট। প্রতিবেদনের প্রতিটি লাইন যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখা যায় আন্দোলনের শেষ কয়েকদিন শেখ হাসিনাকে জানানো হয়েছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবে গোয়েন্দা তথ্যের একটি বড় অংশ তার কাছে গোপন রাখা হয়েছিল। ডিজিএফআই এর ভেতরে থাকা কিছু অফিসার যারা দীর্ঘদিন ধরে সিস্টেমের পরিবর্তন চাইছিলেন, তারা সরাসরি আন্দোলনকারীদের দমনে অনিচ্ছা প্রকাশ করেন। নর্থ ইস্ট নিউজের মতে 5 আগস্ট সকালে যখন লং মার্চ টু ঢাকা কর্মসূচি শুরু হয়, তখন গোয়েন্দা কর্মকর্তারা রিপোর্ট দেন যে জনস্রোত ঠেকানো এখন অসম্ভব। এই মিথ্যা বা অতিরঞ্জিত ভয় নয়, বরং মাঠ পর্যায়ের কঠোর সত্যটি শেখ হাসিনাকে এমনভাবে শোনানো হয়েছিল যেন তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সেনাবাহিনী পরিষ্কার জানিয়ে দিয়েছিল তারা বেসামরিক জনগণের ওপর কোনো ম্যাসাকার বা গণহত্যা চালাতে পারবে না। আজকের পর্বের এই স্টোরিটির খুব গুরুত্বপূর্ণ অংশ হলো সেই 45 মিনিটের আলটিমেটাম। প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা যখন শেখ হাসিনার বাসভবন গণভবনে পৌঁছান, তখন পরিস্থিতি ছিল চরম উত্তেজনার। ডিজিএফআই এর কর্মকর্তারা কৌশলে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীর থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলেন। রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা শুরুতে পদত্যাগ করতে রাজি ছিলেন না, কিন্তু সেনাবাহিনীর গোয়েন্দা উইং তাকে বোঝাতে সক্ষম হয় যে সেনাবাহিনী যদি সরে দাঁড়ায়, তবে গণভবনে জনতা ঢুকে পড়লে তার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিছু তরুণ অফিসার এবং ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা, যারা সেনা প্রধানকে ক্রমাগত চাপে রেখেছিলেন যেন কোনোভাবেই সাধারণ মানুষের ওপর রক্তপাত না হয়। এই সাইলেন্ট রিভোল্ট বা নীরব বিদ্রোহই ছিল শেখ হাসিনা সরকারের কফিনের শেষ পেরেক। নর্থ ইস্ট নিউজ আরও ইঙ্গিত দিয়েছে যে এই পুরো প্রক্রিয়ায় প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাগুলো এবং পশ্চিমা বিশ্বের কিছু সংকেত গুরুত্বপূর্ণ ছিল। ডিজিএফআই এর কর্মকর্তারা জানতেন যদি তারা শেখ হাসিনার পক্ষ নিয়ে শক্ত অবস্থান নেন, তবে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। সেনাবাহিনীর কর্মকর্তাদের এই গোপন ভূমিকা মূলত একটি পেশাদার অবস্থান ছিল নাকি রাজনৈতিক পরিবর্তনের অংশ, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে প্রতিবেদনের সার কথা হলো, 5 আগস্টের নাটকীয় পতন কেবল রাজপথের শক্তিতে হয়নি, বরং ক্ষমতার ভেতর মহলের অর্থাৎ ডিজিএফআই ও সেনাবাহিনীর কৌশলী হাত বদল এই পতনকে ত্বরান্বিত করেছিল।
শেখ হাসিনাকে কার্যত একটি ডেড এন্ড বা অন্ধকার গলিতে নিয়ে দাঁড় করানো হয়েছিল, যেখান থেকে পলায়ন ছাড়া আর কোনো পথ খোলা ছিল